ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাটেনি মতপার্থক্য, সংবিধান সংশোধনের সনদ যেন বাধা না হয় দাবি বিএনপির, সংবিধানের সংযুক্তি চায় জামায়াত ও এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মহোৎসবের এই নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে নবজন্ম হবে জাতির। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বিকাল 3:15টার দিকে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে, যেগুলো এরপরই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমঝোতা কিংবা ঐক্য যেটাই হোক, নির্বাচন আসলে সবাই এক হয়ে যাবে। এ সময় জাতিকে আবারও স্মরণ করান, ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন হবে। যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। ভবিষ্যতে কোনোভাবেই যাতে স্বৈরাচার ফিরতে না পারে, সেজন্য সব ধরনের সংস্কার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার বিকল্প নেই বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর যুক্তি তর্ক এখন চূড়ান্ত পর্যায়ে। সবাই জুলাই সনদকে শক্তিশালী করতে চাইলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে মতপার্থক্য এখনো কাটেনি তাদের। জুলাই সনদ যেন সংবিধান সংশোধনে আইনি বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখার তাগিদ বিএনপির। জামায়াত ও এনসিপি চায় সনদকে সংবিধানের সাথে যুক্ত করে দিতে। আরও জানাচ্ছেন ফরুক বাবু। রাজনীতির নানা সংকট কাটিয়ে অবশেষে জাতীয় জুলাই সনদের খসড়া দৃশ্যমান। খসড়ার সাথে একমত রাজনীতিকরা তর্ক বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা এবং সংবিধানের সংযুক্তিতে টেকসই, এই দুইটি দিক নিয়ে তর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় ধাপের সংলাপে দ্বিতীয় দিনের বৈঠক শেষে নিজেদের মতামত জানায় রাজনৈতিক দলগুলো। জুলাই সনদে সই করতে বিএনপি প্রস্তুত, এমন কথা আবারও জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, জাতির কাছে জুলাই সনদ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যায়। নির্বাচনকে সংস্কার ও বিচারের সম্মুখীন না করার পরামর্শও তার। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন, এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে।
তবে জুলাই সনদের আঙ্গিকে নির্বাচনের তাগিদ এনসিপি এবং জামায়াত ইসলামীর। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদকে টেকসই করতে সংবিধান সংস্কারের সাথে যুক্ত করতে হবে। জামায়াতে ইসলামী চায় জুলাই সনদের আইন ভিত্তি দিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলেও জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। শহীদদের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে আবার উল্টে না যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠকের অনানুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। একটা জাতীয় আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট আমাদেরকে গণ অভ্যুত্থান দিয়েছে, সেটা মোতাবেক এই সনদটা আমরা বাস্তবায়ন করতে পারবো। পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান আলোচনাকে দেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে অভিহিত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আগামী বুধবার ঐক্যমত্য কমিশনের সাথে আবারও বসবে রাজনৈতিক দলগুলো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বৃষ্টিস্নাত শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন লালন সঙ্গীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত অনুরাগীরা বলছেন, লালন সঙ্গীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। কিংবদন্তি শিল্পীর ইচ্ছা অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় দাফন করা হয় তাকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। ফরিদা পারভিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম, যার কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছিল লালন ফকিরের গান, ছড়িয়ে পড়েছিল সাইজির দর্শন আর আধ্যাত্মিকতা। তাই তো ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। শনিবার রাতে মায়ার বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি জমান ৭১ বছর বয়সী এই দেশ বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে নিয়ে আসা হয় কিংবদন্তি ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। লালন সাইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না
এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন উনার যে কার্যকলাপ গুণা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।